কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। পরের দিন জয়া রাফির সাথে ঘুম থেকে উঠলাম। এত ষাঁড়ের মতো চিল্লানোর কি আছে? শালা উঠ তাড়াতাড়ি, অনেক বেজে গেছে। উঠে কি করব? তার থেকে ভালো তোরাও এখন ঘুমা। আমাদের অফিস যেতে হবে। আজ না গেলি? পাগল নাকি? তোর ভাই আমাদের অফিস থেকে বের করে দিবে। করবে না। দেখ ভাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তোর পায়ে ধরি, এখন চল প্লিজ। তুই তো পা এখনো ধরিস নাই। শালা তুই যাবি কিনা বল। মাথাটা ঘুরছে এখনো। একাই 1.5 বোতল খেলে মাথা ঘুরবেই। উঠ তাড়াতাড়ি। শুয়ে না থেকে উঠে দাঁড়াতে মাথাটা চক্কর দিয়ে উঠলো, মনে হচ্ছে এখনই পড়ে যাব। রাফির কাঁধে হাত দিয়ে বললাম, চলো। শালা মদখোর, এখনো হাঁটতেই পারছিস না? তোর ভাবতে হবে না, চল। রাফিকে বিদায় দিয়ে জয়ের বাইকের পিছনে বসলাম, কারণ এখন যদি আমি চালাই তাহলে সোজা উপরে চলে যাব। বাসার সামনে নামিয়ে দিয়ে জয় চলে গেল। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বাসায় ঢুকলাম। খুব জোরে থাপ্পড় মারার কারণে কয়েক পা দূরে চলে গেলাম, আর থাপ্পড়টা ভাইয়া মেরেছে। তুই আমাকে মারলি কেন? তুই সারা রাত কোথায় ছিলি? রাফির বাসায়। কাউকে বলে যেতে পারিস নাই? বলার প্রয়োজন মনে করেনি। তোকে আমি... নিলয় চুপ কর। রাফির বাসায় কেন গেছিলি? দেখা করতে। দেখা করতে নাকি অন্য কিছু করতে? আমি অন্যদের মতো দুশ্চরিত্রের না। মানে? আমি কি ফ্রেশ হতে যেতে পারি? ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে। রুমে আসার সময় জান্নাত পিছে পিছে আসলো। বেহায়ের মতো পিছে পিছে রুমে আসলি কেন? এটা আমারও রুম। তোর রুম, তুই আগে আসতে পারলি না? এমন ভাবে কথা বলছো কেন? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। কি করেছি বলবে তো? অন্য ছেলেদের সাথে কথা বল যা। তুই এখন... শোনো, তুমি আমাকে... তোকে আমি কিছুই না, সর তুই। কথাটা তো শোনো। তুই আর একটা কথা বললে এখনই তোকে গলা টিপে মেরে ফেলবো। তুই যা এখান থেকে। জান্নাতকে ধাক্কা দিয়ে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বের হয়ে আসতে লাগলাম। জান্নাত সোফার উপর বসে কান্না করছে। মন চাইছে ইচ্ছে মতো পিটাই। রাগকে কন্ট্রোল করে নিচে নাস্তা করার জন্য আসলাম। জান্নাত কোথায়? উপরে। ও আসলো না? না। কেন? সেটা ওর থেকে জেনে নিও। আম্মু নাস্তা দাও। ওকে প্রেগন্যান্ট টাইমে কেন কষ্ট দিচ্ছিস? আব্বু, আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আর আগামীকাল থেকে অফিসে জয়েন করব। ঠিক আছে, আর আজ অবন্তীকে কলেজে ভর্তি করিয়ে দিয়াই। ঠিক আছে। আভা, ছোট মাম্মামকে ডেকে আনো তো। ওকে। কিছুক্ষণ পর জান্নাত এলো। ওকে দেখেই মাথায় রাগ উঠে গেল। কি না করেছে ওর জন্য, আর এখনো কি করছে ভাবছেন। আমি না দেখেই এমন করছি কেন, তাই না? আমি ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখছিলাম একটা পিচি ছেলের ছবি লাগানো আইডি, তবে নামটা মনে নেই। নাস্তা করার পর রেডি হয়ে অবন্তীকে নিয়ে কলেজে গেলাম। ভাইয়া, তোর আর ভাবির মধ্যে কি হয়েছে? কিছু না। তাহলে তুই গত রাতে বাসা থেকে চলে গিয়েছিলি কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও, তারপর অবন্তীকে ভর্তি করিয়ে বাসায় চলে আসলাম। এখন আর জান্নাতের সাথে তেমন কথা বলি না। জান্নাত কিছু বললেও সেটার উত্তর মাঝে মাঝে দেই না। তবে জান্নাতের দিকে তাকালে অনেক কষ্ট হয়, কান্না পায়। হয়তো রাতে ঠিক মতো আর ঘুমাই না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ঠিক মতো নিজের যত্ন নেও না, যার জন্য অনেক রাগ হয়, কারণ ওর পেটেই যে আমার সন্তান বড় হচ্ছে। যখন বকা দেয় তখন নিজের একটু যত্ন নেয়। সেদিনের পর থেকে অফিসে জয়েন করেছি। রাহুল অফিসে আসা শুরু করেছে, কিন্তু সেদিনের পর থেকে আর ফেসবুকে ঢোকা হয় না। মনটাই নষ্ট হয়ে গেছে। আজকে আমি ফেসবুকে ঢুকতে মন চাইছে, তাই রাতের খাবার খেয়ে রুমে এসে সোফার উপর বসতে জানাতে এলো। তুমি এমন করছো কেন আমার সাথে? তুই যাবি এখান থেকে? আমার কথাটা শোনো প্লিজ। যা এখান থেকে। জান্নাত কিছু না বলে গালে হাত দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে একটু শান্ত হলাম। সোফার উপর থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকতেই বেশ অবাক হলাম, কারণ এটা আমার আইডি না। প্রোফাইলে ঢুকতে দেখলাম জান্নাতের আইডি। কুত্তি, তোর ফোন দিয়ে কথা বলবি বল, আবার আমার ফোন দিতে কথা বলা লাগবে কেন? হঠাৎ করেই ওর মেসেজিং চেক করার কথা মাথায় এলো। যেই ভাবা সেই কাজ। মেসেজ অপশনে গেলাম। প্রথমে চোখ পড়ল ওই পিচ্চি ছেলের আইডি। আরে, এটা তো মেয়ের নাম, নুসরাত জাহান রিয়া। তাহলে কি এটা ওর বান্ধবী রিয়ার আইডি? ইনবক্সে ঢুকে মেসেজগুলো পড়তেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিছুদিন পর আমার বার্থডে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছিল। মাথা ভো ভো করে ঘুরছে, নিজের উপর নিজের রাগ হচ্ছে। বিনা অপরাধে জান্নাতের গায়ে হাত তুললাম, আর এক মুহূর্ত বসে না থেকে জান্নাত যেদিকে ঘুরে শুয়ে আছে সেই পাশে গেলাম। স্পষ্ট দেখলাম চোখে জল, তার মানে কান্না করছিল। আমাকে দেখে চোখ মুছে নিল। বাবু, আমি সরি। জান্নাত চুপ করে আছে। আমার ভুল হয়ে গেছে, তোমাকে মেরেছি, আবার সন্দেহটাও করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। জান্নাত কিছু না বলে অন্যদিকে ফিরে ঘুমালো। এবার জান্নাতের সামনে গিয়ে
আমিও শুয়ে পড়লাম। প্লিজ বাবু, এবারের মতো ক্ষমা করে দাও। হাত ছাড়। আগে বলো ক্ষমা করেছো? না, তুই হাত ছাড়বি? না, আমি ছাড়বো না। আমি তো দুশ্চরিত্র মেয়ে। আমার ভুল হয়ে গেছে। আমাকে ধরলে তুই নিজেও দুশ্চরিত্র হয়ে যাবি, তাই বলছি হাত ছাড়। ঠিক আছে, আমি সেটাই হব। তবু আমাকে এবারের মতো মাফ করে দাও করবো না। প্লিজ। ছাড় আমাকে। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে অন্য পাশে ফিরল। বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এখন আমার কি দরকার মাথায় সেটাও আসছে না। বারবার সরি বলছি, কিন্তু জান্নাত কিছু বলছে না। এবার পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি। আমার ভুল হয়ে গেছে। তুই ছাড়বি নাকি আমি অন্য কিছু করতে বাধ্য হব? তোমার যেটা ইচ্ছা সেটা করো, কিন্তু আগে বলো আমাকে ক্ষমা করেছো? একটা কথা বারবার বলতে ভালো লাগে না। তোকে বলছি না আমাকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না। তুই যদি এই মুহূর্তে আমাকে না ছাড়িস তাহলে আমার মরা মুখ দেখবি। মুহূর্তের মধ্যে মনের মধ্যে কালো মেঘ জমা হতে শুরু করলো। আমি কি আসলে অনেক বড় কোনো ভুল করে ফেলছি, যার জন্য এমন কথা বলতে জান্নাতের মুখ একবারও কাঁপলো না? জান্নাতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু একটু আগের কথায় বাধা পেয়ে কিছু বলার সাহস পাচ্ছি না। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। টেবিল থেকে খাতার একটা পৃষ্ঠা কেটে লিখলাম, প্রিয় বউ, আমার উপর রাগ করে আমাদের সন্তানটাকে কোনো কষ্ট দিও না। তোমাকে ভুল বোঝার জন্য আমি অনেক অনেক বেশি সরি।